আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সেটিকে সামনে রেখে আমাদের এই আয়োজন। গতকাল বিকেলে আমরা রোহিঙ্গাদের পক্ষ থেকে এই সংকট, এই সমস্যা সম্পর্কে তাদের ভাষ্য আমরা শুনেছি। এই প্রথমবারের মতন তারা সকলে সমবেত হয়ে তাদের যে কণ্ঠস্বর, তাদের যে স্বপ্ন, এই সমস্যার সমাধানে তারা যে চিন্তা ভাবনা করছেন তার সব কিছু প্রথমবারের মতন একটা ছাদের নিচে তারা বলবার সুযোগ পেয়েছেন। সেই হিসেবে এটা ছিল একটা ঐতিহাসিক ঘটনা। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে তাদের যে গতকালকের আলাপ আলোচনা সেটার প্রতিফলিত হয়েছে। আজকে সকালে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডায়ালগের উদ্বোধন করেন। তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্যে একটি 7 দফা প্রস্তাবনা পেশ করেন। আমরা আশা করছি আসন্ন জাতিসংঘ সম্মেলনে এই 7 দফা একটা বড় ভূমিকা পালন করবে। আজকে 4টা থিমেটিক সেশনে আমরা বিভিন্ন এক্সপার্ট, বিশেষজ্ঞ, জাতিসংঘের প্রতিনিধি এবং রোহিঙ্গা কমিউনিটির কাছ থেকে বিভিন্ন বিষয়ে শুনেছি। সবশেষে এই সমস্যার ভবিষ্যৎ সমাধানের গতিপথ কী হতে পারে সেটা নিয়ে আমরা শুনেছি। 6টি বিষয়ে আমাদের কাছে মনে হয়েছে 6টি বিষয় খুব পরিষ্কারভাবে উঠে এসছে। প্রথমটি হচ্ছে রোহিঙ্গাদের ভয়েস অফ দ্য রোহিঙ্গাস। এই বিষয়ে রোহিঙ্গাদের নিজস্ব বর্ণনা, নিজস্ব বয়ান। আমি একটু আগে বললাম, এটা কিন্তু এই প্রথমবারের মতোই হলো। এই সমস্যা সমাধানের মুখ্য ভূমিকা পালন রোহিঙ্গাদের করার প্রয়োজন, কিন্তু তারা এক ফোরামে অনেকদিন আসতে পারেননি। সেটা ছিল একটা বড় ধরনের সেটব্যাক। আগামী সম্মেলনে যাতে তাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আমরা জাতিসংঘের কাছে তুলে আনতে পারি, সেই কাজটি আমরা সফলভাবে আজকে করতে পেরেছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসন। রোহিঙ্গারা এক বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছেন এবং খুব দৃঢ় ঐক্যমত যে তারা সম্মানের সঙ্গে, নিরাপত্তার সাথে তাদের অধিকার, সমস্ত অধিকার নিয়ে পার্মানেন্টলি, স্থায়ীভাবে ফেরত যেতে চান মিয়ানমারে। এই বিষয়ে তারা আর কোনো দ্বিধা নেই, তারা ফিরে যেতে চান। এই আকুতিটা আমরা বারে বারে শুনেছি, গতকালকেও, আজকেও, প্রতিটি সেশনে। তৃতীয়ত, আপনারা জানেন রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক যে সাহায্য সেটি কমে যাবার আমরা আভাস দেখছি এবং এতে এসেনশিয়াল সার্ভিস, যে সমস্ত প্রতি প্রয়োজনের সেবা এবং খাদ্য এবং অন্যান্য খাদ্য, ঔষধ, শিক্ষা ইত্যাদি অতীব প্রয়োজনীয় যে সেবা, সেগুলো দেওয়ার ব্যাপারে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই আজকের ডায়ালগে সকল পার্টিসিপেন্ট এই বিষয়টা আলোকপাত করেছেন। সবাই পর্যাপ্ত সহায়তা যাতে রোহিঙ্গারা পান সেই বিষয়ে বিশ্বের কাছে আবেদন করেছেন। চতুর্থ একটি বিষয় যেটা অত্যন্ত প্রয়োজনীয় এই সমস্যার সমাধানের জন্য, সেটা হচ্ছে বিভিন্ন পক্ষের ভিতরে আলোচনা।
অনেক এই এই বিষয়টি এবার বেশ ভালোভাবে সামনে এসেছে। আমার তো মনে হয় যে আমরা এই প্রথমবারের মতন অর্গানাইজড ওয়েতে কনফিডেন্স বিল্ডিং মেজার বা বিভিন্ন পক্ষের মধ্যে বিশ্বাস স্থাপন করা, আস্থা স্থাপনের প্রচেষ্টা, সেই কথাটি আমরা এবার খুব জোরের সঙ্গে উচ্চারিত হতে দেখলাম। সকল পক্ষের ভেতরে যদি বিশ্বাস এবং আস্থার সম্পর্ক তৈরি না হয়, তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে অনেকে মনে করেছেন। 5 নম্বর হচ্ছে মায়ানমারে ভেতর থেকে উচ্চারিত বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। এই বিষয়টি জরুরিভাবে দেখবার জন্য একটা বিশেষ আবেদন উঠে এসেছে। এবং সবশেষে রোহিঙ্গাদের প্রতি যে ধরনের অপরাধমূলক কাজ চালানো হয়েছে তার পূর্ণ জবাবদিহিতা, এই ব্যাপারে আমরা একটা বিশেষ সেশন আমরা অ্যালোকেট করেছিলাম এবং সকলেই দায়িত্বহীনভাবে বলেছেন জবাবদিহিতার কোনো বিকল্প নাই। ধন্যবাদ। আমরা আসলে একটু আসলে রিলেটিভ কাছাকাছি আমাদের গত 2 দিনে প্রায় 40 জনের বেশি মৎস্যজীবীকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। আমরা এখানে সেশনে শুনলাম যে আমাদের এয়ার স্পেস এতে কিছু আমরা কি মেজাজ নিয়েছি, কি মেজাজ থেকে সরকারের কি করে? ধন্যবাদ। আমাদের আকাশ সীমা ভায়োলেশন ঘটনায় সম্প্রতি ঘটেনি, সেটা বহুকাল আগে যখন যুদ্ধ চলছিল 23-24 সালে ঘটেছে। তো সেই সময় কি না হয়েছে না হয়েছে বা না হয়নি, আর 17 সালেও হয়েছে, সেটা আপনারা হয়তো খোঁজ করলেই পাবে কি সেই সময়কার সরকার কোনো ব্যবস্থা নিয়েছিল কিংবা নেয়নি। বিভিন্ন সময়ে আরাকান আর্মি আমাদের জেলে দেরকে ধরে নিয়ে গেছে এই অজুহাতে যে তারা বাংলাদেশ এবং মায়ানমারের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে সেইখানে ওই পারে চলে গেছেন এবং প্রতিবারই আমরা তাদেরকে ফেরত এনেছি। তো এটা একটা চলমান ঘটনা। আমরা যারা ধরা পড়েছেন তাদের সবাইকে আমরা ফেরত নিয়ে আসি। আচ্ছা দেখুন, প্রত্যাবাসনের ব্যাপারে রোহিঙ্গারা যেমন কষ্ট করে বলে দিয়েছে এটি সমস্যার সমাধান। এই যে 30 তারিখে সেপ্টেম্বরে যে সম্মেলনটি হবে, জাতিসংঘের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন, সেটার যে রেজলিউশন সেটা স্পষ্ট করে বলা আছে প্রত্যাবাসনের একমাত্র সমাধান। যখন মহাসচিব জাতিসংঘের এসেছিলেন গত মার্চ মাসে, তিনিও কক্সবাজারে এসে অত্যন্ত দায়িত্বহীনভাবে বলেছেন যে প্রত্যাবাসন হচ্ছে এই সমস্যার একমাত্র সমাধান। আমরা তেমন মনে করি, রোহিঙ্গারাও তাই ভাবে, সারা দুনিয়াও সেই কথা বলে। ওই আইসিসি নিজস্ব প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী তারা পর্যন্ত যথেষ্ট ভালো কাজ করেছেন এবং স্পিড আপের কোনো ব্যাপার নেই। তাদের নিজস্ব প্রক্রিয়াতেই জিনিসটা হবে। যারা এই প্রক্রিয়াগুলোর সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমি আপনাকে বলি, অনেক কিছু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়, সব কথা আমি বাজারে বলতে পারবো না, আমাকে স্পেস দিতে হবে। এর আগে জাতিসংঘের মহাসচিব একটি উদ্যোগ নিয়েছিলেন এবং তার একজন দূত তিনি স্পষ্ট বলেছেন, আমরা পরশুদিন গতকালকার কাগজ বা পরশুদিনের কাগজ দেখলেই দেখবেন যে বিরূপ প্রচারণার জন্য সে উদ্যোগটা ভেস্তে গেছে, ক্ষতি হয়েছে আমাদের। স্পেস আমাদের দিতে হবে। এই যে আমি ট্রেড নেগোসিয়েশন করলাম, চতুর্দিক থেকে কি হচ্ছে ভাই, আমাকে তো নেগোসিয়েটিং স্পেস দিবেন। সারা পৃথিবীর কোনো জায়গাতে কোনো নেগোসিয়েটরদেরকে এভাবে হ্যারাস করা হয়নি, কোথাও হয়নি। এই যে ভারত 50% তার উপর ট্যারিফ হয়েছে, ভারতের কোনো পত্রিকা কি তার সরকার বা নেগোসিয়েটরদেরকে দোষ দিচ্ছে? ভাই, ডিপ্লোমেসি সবটা বাজারে হয় না। যখন ভারতের বাণিজ্য মন্ত্রীকে জিজ্ঞেস করা হলো কোন কোন বিষয়ে আপনারা আটকে গেছেন, উনি একটা কথাই বলেছিলেন, নেগোসিয়েশন রুমে হয়।
তার মানে বাজারে হয় না। সেই স্পেস আমাদের দিতে হবে, তা নাহলে আমরা কাজ করতে পারবো না। বলুন। আমি শফিক মাহমুদ সাগর, কাজ করছি এনটিভিতে। যেহেতু অংশীজনদের আলোচনা, তো রাখাইন স্টেটেও এখন আসলে যে অবস্থা, সেখানে আসলে আরেকটা একটা অংশীজন রয়েছে যারা কিনা এখন নিয়ন্ত্রণ করছে। তো আপনি কি এটার সঙ্গে ইনক্লুড করার কোন চিন্তা ভাবনা আপনারা করেছেন কিনা, বা তারাও কি এটার সঙ্গে যুক্ত কিনা কোনোভাবে? দেখুন, আমাদের আজকের যে অনুষ্ঠান, তার প্রধান উপজীব্য বিষয় ছিল রোহিঙ্গাদের ভয়েসটা সামনে নিয়ে আসা। জাতিসংঘের রোহিঙ্গারা তো সদস্য না, সেই কনফারেন্সে তাদের রিপ্রেজেন্টেশন হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনি নায়ক ছাড়া নাটক করছেন, এটা তো হয় না। তার ভয়েসটা তো আনতে হবে। এই পুরো যে গতকালকে দেখলেন, এর পেছনে বহু সপ্তাহের, বহু মাসের আমাদের কাজ গেছে। একদিনও তো সবাইকে জোগাড় করা হয়নি। এই ভয়েসটা খুব এসেনশিয়াল ছিল নিয়ে যাওয়া। আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং মেজার, এবং কনফিডেন্স বিল্ডিং প্রসেসে আমরা কিছু উদ্যোগ আমরা নিচ্ছি। আমি ডিটেইল বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করবেন না। যখন এটা একটা জায়গাতে আসবে তখন আমরা সবাইকে বলবো। এবং এই কনফিডেন্স বিল্ডিং মেজারে যারা পক্ষ আছেন সকলেই থাকবেন। আপনি কাউকে বাদ দিয়ে কনফিডেন্স বিল্ডিং করতে পারবেন না। বলেন। প্রায় লাখখানেকের মতো রোহিঙ্গা নতুন করে আবার বাংলাদেশে আসার একটা ব্যাপার চলছে। যখন আপনারা আসলে উদ্যোগ দিয়েছেন যে রোহিঙ্গাদের তাদের দেশে পাঠাবেন, তখন যদি তারা আবার আসে, সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে? আমি বলিনি যে লাখখানেক লোক এসে যাচ্ছে, সেটা আমি বলিনি। আমি বলেছি 23 সাল থেকে যখন যুদ্ধাবস্থা শুরু হয়, আভ্যন্তরীণ যুদ্ধাবস্থা শুরু হয়, আরাকান আর্মির সঙ্গে টাটনরের যুদ্ধ শুরু হয়, তার সেই থেকে শুরু করে 24 সাল পর্যন্ত প্রায় 1.25 লক্ষ আপনার রোহিঙ্গা এসেছে। তারপরে আরও কিছু রোহিঙ্গা এসেছে, কারণ সেখানকার মানবিক অবস্থা অত্যন্ত খারাপ, এবং সেই সঙ্গে আরাকান আর্মি বিভিন্ন জায়গায় অত্যাচার করছে। তো ভবিষ্যতের কথা আমি আপনাকে বললাম, কনফিডেন্স বিল্ডিং উইল বি ওয়ান অফ দিস থিংস। 3টে বিষয়ের সঙ্গে যেতে হবে, সকল পক্ষের সঙ্গে আলোচনা। আপনারা আজকে যারা আলোচনাগুলো শুনেছেন, আপনারা সকলেই বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পেরেছি যে এই সমস্যাটা একদিনে হয়নি, একদিনে যাবে না। হ্যাঁ, এটা গায়ে যে জ্বর হয়েছে ট্যাবলেট খেলাম না, এটা হচ্ছে এক ধরনের ক্যান্সার হয়েছে আপনার দীর্ঘমেয়াদী, আপনার কি বলে চিকিৎসা প্রয়োজন। দেখেন, আমরা যখন এই সমস্যাটা পেলাম 2024 সালে, গত বছর, এটা তো বিষয়টি ছিল আইসিইউতে, লাইফ সাপোর্টে। আমরা এইটুকু বলতে পারি যে আমরা একে কেবিনে নিয়ে এসেছি। এখন সকল ডাক্তার মিলে সব ধরনের আমাদের চিকিৎসার চেষ্টা করতে হবে। তো রোগীর কথা বলা শুরু হয়েছে। আজকে আপনারা দেখলেন আমাদের রোহিঙ্গা ভাই বোনেরা প্রকাশ্যে তাদের মনের কথা বললেন। এটা একটা বড় ধাপ। এরপরে কনফিডেন্স বিল্ডিংয়ের যে কাজটা, সেটা আমরা শুরু করে দিয়ে যাব। এবং আপনি দেখেছেন আজকে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে পেলাম আমাদের মধ্যে। তারা এলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ, গভীরভাবে কৃতজ্ঞ। তারা এলেন এবং তারা এক বাক্যে একটা কথা বললেন, এই পলিসি কন্টিনিউ করবে। সুতরাং সবার কাছে আজকে মেসেজ চলে গেছে যে আমরা অন্তর্বর্তী সরকার যা করছে এই বিষয়, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নয়। এই বিষয়টি আগামী সরকারও চালিয়ে যাবে, সেই কমিটমেন্টটা তারা করে গেছেন। এটা আমাদের জন্যে এবং আমাদের রোহিঙ্গা ভাই বোনদের জন্যে একটা অত্যন্ত প্রয়োজনীয় ঘটনা। আমি আবারও আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমার গভীর কৃতজ্ঞতা পেশ করছি। মহাসচিব কক্সবাজারে সেগুলোকে ক্যাম্প পরিদর্শন করতে, সেখানে তিনি প্রত্যাশা দেখিয়েছেন যে 1 বছরের মধ্যে তাদের প্রত্যাবাসন শুরু করার চেষ্টা করবেন। পাশাপাশি মিয়ানমার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সাথে আপনার একটি বৈঠকেরও অনেক আশা সবাই রেখেছিল, এবং অনেকেই হয়তো আশা করেছিল যে এই সময়ের মধ্যে হয়তো প্রত্যাবাসন কার্যক্রমকে আরো অনেক দূর আগাবে। সেটি সরকারের চেষ্টা হয়তো আছে, কিন্তু কোনোভাবে ওই অর্থে আগানো যায়নি। এখানে প্রধান
কোনোভাবেই সেটি না চায়, সেই বাধা যদি থেকেই থাকে সেটি আসলে কীভাবে অতিক্রম করবেন? দেখুন, আপনারা খেয়াল করবেন এই সমস্যাটা কিন্তু আন্তর্জাতিক এজেন্ডা থেকে ঝরে পড়ছিল। সেখান থেকে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগে আমরা একটা আন্তর্জাতিক জাতিসংঘের একটা আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলন পেলাম। কোনো একটা পার্টিকুলার জাতীয় গোষ্ঠীর জন্য একটা ইউএন কনফারেন্স কিন্তু খুব রেয়ার বিষয়। আপনারা খুঁজে দেখেন, কটা বার করতে পারেন আমাকে বলবেন। অসাধ্য কাজ, সেটা হয়েছে। তারপর রিপ্যাট্রিয়েশন, তাদের ফিরে যাওয়াতে যে এই সমস্যার একমাত্র সমাধান, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। সে সম্পর্কে আর দ্বিধা নেই। এই সমস্যার শুরুতে কয়েক দফায় আমরা 8 লক্ষ রোহিঙ্গার ভেরিফিকেশনের জন্য লিস্ট দিয়েছিলাম মিয়ানমারের কাছে। তারা ইতিমধ্যেই আমাদেরকে 1,80,000 প্রত্যাবাসন যোগ্য বলে তারা বলেছে। এবং রিসেন্টলি এই সভাতে মায়ানমারের রাষ্ট্রদূত এবং তাদের আরেকজন প্রতিনিধি ছিলেন, তারা সম্প্রতি বলেছেন যে তারা আরও কিছু ভেরিফিকেশন করে ফেলেছেন। সুতরাং তাদের দিক থেকে আমরা কিছু উদ্যোগ দেখছি। তারা ফেরত যাবে সেই বিষয়টি আপনি নির্দিষ্ট না করলে প্রত্যাবাসন হবে কি করে? আর মায়ানমার হচ্ছে সেই দেশের সভরেন, আরাকান আর্মি নয়। সভরেন নির্ধারণ করবে ওইখানকার বাসিন্দাকে, নাগরিককে। এবং সবচেয়ে বড় কথা, 8 বছর দেখেন রোহিঙ্গাদের সমস্যা প্রাথমিকভাবে রোহিঙ্গাদের সমাধান করতে হবে সকলের সাহায্য নিয়ে, কিন্তু রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ কোনো ভয়েস ছিল না। আমরা মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কঠিন পরিশ্রম করেছি এবং এই বিশেষ করে আমাদের ক্যাম্পের চার্জে যারা ছিলেন তারা নানানভাবে উৎসাহিত করেছেন যাতে করে রোহিঙ্গারা একত্রিত হয়ে এক ভয়েসে, এক কণ্ঠে তাদের যে পজিশনটা, এই বিষয়ে তাদের অবস্থানগুলো, সেটা স্পষ্ট করে বলতে পারেন সারা বিশ্বের কাছে। বিশেষ করে এই জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আগে সেই কাজটি হয়েছে। সুতরাং এই অগ্রগতিগুলো কিন্তু আমরা 8-10 মাসে করেছি। 8 বছর পুরনো সমস্যা কিন্তু, এটা খেয়াল করবেন। এই ধরনের সমস্যা সমাধান করার জন্য বেশ কিছু সময় লাগে, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে হয়। এই প্রক্রিয়াটা আমরা এমনভাবে শুরু করেছি যে এটাকে আর আটকানো যাবে না। আপনি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সেই প্রতিশ্রুতি পেয়েছেন। এটা এখন সকল পক্ষ জানে যে আমরা যে আলোচনাটা করব আগামী দিনগুলোতে, যে কয়েকটা দিন আমাদের আছে, সেটা ওন করছেন, সেটা মালিকানা নিচ্ছেন কিন্তু আমাদের রাজনৈতিক উত্তরাধিকার যাদের তারা। তো এটা আমি মনে করি একটা বড় ধরনের অগ্রগতি। আগে তো সবাই মিলে আমরা কাজ করিনি, এই প্রথম। কেউ কিন্তু বাদ যায়নি, সবাইকে আমরা এনেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আন্দাজে কথা বলবো না, আমি 2 সপ্তাহের ভেতরে জানতে পারবো বলে আশা করছি, এবং যখন জানতে পারবো এটা প্রকাশ্যে বলবো।